শুভ সন্ধ্যা। সময় নিউজ .টিভির ফেসবুক পেজে সবাইকে স্বাগত। প্রতিদিনই ক্রীড়াঙ্গনের নানা বিষয় নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের খেলা সময়ের যে নিয়মিত আয়োজন থাকে সেই আয়োজনে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকগুলো থাকছে, কারণ আজকে কিন্তু গতকাল ভোর রাতে আমরা পেয়েছি চমৎকার কিছু সংবাদ, যেমন চমৎকার কিছু সংবাদের সঙ্গে কিন্তু আমরা বিষাদময় কিছু খবরও পেয়েছি যে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ করেছে। টেস্ট টি-20-র ব্যর্থতার পর কিন্তু ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ করেছে। এরপরে কিন্তু আমরা কিছুক্ষণ পরেই আমরা পেয়েছি আমাদের ক্রিকেট সমর্থকদের জন্য বলতে গেলে একরকম মরার উপর খরার ঘা। যদিও এটা অনেক দিন থেকেই সবাই ধারণা করছিলেন যে এমন একটা কিছু হয়তো বা হচ্ছে। তামিম ইকবাল আন্তর্জাতিক ওয়ানডে কি বিদায় জানিয়েছেন। তো এরপরে কিন্তু বিসিবির সভা ছিল আজকে। অনেকগুলো বিষয় আমরা আজকে দেখেছি দেশের ক্রিকেটে। তো তার মধ্যে আমরা ঠিক করেছি যে আজকে আমরা যে বিষয়টা নির্ধারণ করেছি যে কী আছে মাহমুদুল্লাহ রিয়াদের ভাগ্যে। রিয়াদকে টি-20 অধিনায়কত্বে কি তিনি থাকবেন কি থাকবেন না, এসব কিছু কিন্তু আজকে যে বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা ছিল সেখানে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে নাজমুল হাসান পাপন কথা বলেছেন। তো এসব নিয়ে আমরা আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি যে কী আছে রিয়াদের ভাগ্যে। মাহমুদুল্লাহ রিয়াদের কথা যদি একটু বলতে চাই, অনেক দিন থেকেই তিনি কিন্তু টি-20-তে রান পাচ্ছেন না, এবং রান পাচ্ছেন না বলেই কিন্তু তাকে নিয়ে সমালোচনা হচ্ছে যে রিয়াদ হটাও আন্দোলন শুরু হয়ে গেছে। অনেক দিন থেকেই কথা হচ্ছে যে রিয়াদ হটাও, তাহলে হয়তোবা আমূল পরিবর্তন আসবে দেশের ক্রিকেটে সংক্ষিপ্ত সংস্করণে। কারণ এবার বেশি সংক্ষিপ্ত সংস্করণ নিয়ে কথা হচ্ছে, সামনে এশিয়া কাপ আছে এবং তারপর কিন্তু আমাদের যে গত বছর দুবাইয়ে টি-20 বিশ্বকাপ হয়েছিল, এবারও কিন্তু এক বছরের মধ্যে আরও একটি টি-20 বিশ্বকাপ আছে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার কন্ডিশনের কথা মাথায় রেখে কিন্তু টি-20টাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তো টি-20 বিশ্বকাপে যিনি দলকে পরিচালনা করবেন তাকেও ফর্মে থাকতে হবে, অ্যাট দ্য সেম টাইম তার দলকেও তিনি সঠিকভাবে চালাচ্ছেন কিনা, কান্ডারি কে হচ্ছেন, তার দিকে তার পারফরমেন্সটাকেও আসলে বিবেচনায় রাখছে বোর্ড। এ কারণেই কিন্তু সমালোচনাটা উঠছে যে মাহমুদুল্লাহ রিয়াদ কি থাকছেন কি থাকছেন না। তো আজকে কিন্তু কৌশলে উত্তর দিয়েছেন পাপন। তিনি কিন্তু বলেছেন যে সরাসরি কিন্তু তিনি না করেননি যে না মাহমুদুল্লাহ রিয়াদি থাকছেন না, কারণ বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজে আছে। 21 তারিখ বাংলাদেশ দল দেশে ফেরত আসবে। এরপর কিন্তু 30 তারিখ থেকে ব্যস্ত শিডিউল আসলে জাতীয় দলের সামনে। 4-5 দিনের বিরতির পর তারা আবার জিম্বাবুয়ে সফরে যাবে, সেখানে 3 ম্যাচে টি-20 সিরিজ আছে, এরপরে কিন্তু ওয়ানডে সিরিজ আছে। তো এশিয়া কাপের আগে এটাই হতে যাচ্ছে বাংলাদেশের সর্বশেষ দেশের বাইরে সিরিজ। তো এই সিরিজে আসলে মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্স কেমন হয় সেটাই বোর্ড পরখ করে দেখতে চাচ্ছে। এ কারণে কিন্তু আজকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেননি পাপন। তিনি বলেছেন যে মাহমুদুল্লাহ রিয়াদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে সিদ্ধান্ত নিতে চাইলে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চায় বোর্ড, তার সঙ্গেও বসতে চায়। তার সঙ্গে বসে আলাপ আলোচনার পর কিন্তু তিনি একটা সিদ্ধান্ত নিতে চান। এ থেকে বোঝা যাচ্ছে তিনি হয়তো বা জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের পারফরমেন্স দেখবেন, মাহমুদুল্লাহর নেতৃত্বে কতটা ভালো করে বাংলাদেশ দল সেটাও তিনি দেখতে চান। তারপরে একটা কথা তিনি বলেছেন যে অধিনায়কত্ব পরিবর্তনই কিন্তু সব কিছু না। মমিনুলকে কিন্তু টেস্টে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে কিন্তু আমরা দুটো টেস্টেই কিন্তু ব্যর্থ হয়েছে। তো অধিনায়কত্ব পরিবর্তন করলেই যে রাতারাতি আমূল পরিবর্তন আসবে দেশের ক্রিকেটে তা কিন্তু পাপন নিজেও মানছেন না। অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু আবার ফিরিয়েও দিচ্ছেন না। তিনি কিন্তু বলছেন যে রিয়াদের সঙ্গে আলোচনা, তার মানে কিন্তু তিনি কিন্তু যথেষ্ট একজন, আমরা দেখি যে দেশের ক্রিকেটে তিনি খুবই চালাক একজন মানুষ, যে তিনি কোনো কথা বলেনও না আবার ছেড়েও দেন না। তিনি কিন্তু অ্যাট দ্য সেম টাইম বলেছেন দেখি রিয়াদ আসুক তার সঙ্গে কথা বলে, তার মানে কিন্তু অধিনায়কত্ব থেকে রিয়াদকে সরিয়েও দেওয়া হতে পারে। 60-40 একটা পজিশনে আছে, হয়তো বা রিয়াদের অধিনায়কত্বে থাকা 60% সম্ভাবনা আছে, 40% সম্ভাবনা আছে তাকে সরিয়ে দেওয়ার। তবে পাপন শেষে একটা কথা বলেছেন যে যেহেতু বিশ্বকাপের আগে খুব বেশি সময় নেই, অক্টোবরে টি-20 বিশ্বকাপ অস্ট্রেলিয়ার মাটিতে, এই বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করতে চায়, যেহেতু সংক্ষিপ্ত সংস্করণে আমাদের পারফরমেন্স খুবই খারাপ, তার আগে এশিয়া কাপ আছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে পাপন বলেছেন যে তিনি একটু সময় দিতে চান। সময় দিয়ে আসলে খুব বেশি সময় নতুন কাউকে দায়িত্ব দেওয়া মানেই যে তার হাত ধরে একদম আমরা ফুলের মতো করে সাফল্য পাবো তা কিন্তু না, তা পাপন নিজেও বিশ্বাস করছেন না। এই কারণে তিনি কিন্তু বলেছেন যে তিনি এই বিষয়টা নিয়ে একটু সময় নিতে চান, সময় নিয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে চান যে কার কাঁধে দায়িত্ব দিলে হয়তো বা টি-20 বিশ্বকাপে আমরা ভালো ফলাফল আনতে পারবো। একই সঙ্গে কিন্তু আজকের সভায় একটা বিষয়, হতাশার, সাফল্যের অনেক খবরের সঙ্গে সঙ্গে হতাশার আরও একটা খবর আমরা পেয়েছি সভায়, সেটা হচ্ছে এশিয়া কাপ, যেটা নিয়ে আমাদের অনেক দিন থেকেই আশা ছিল। যেহেতু শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকট এবং তাদের যে রাজনৈতিক সংকট চরম পর্যায়ে পৌঁছেছে, তাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দুজনই দেশ ছেড়ে পালিয়েছেন এবং মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশটি। নতুন করে নির্বাচন, সামনে তাদের নির্বাচন হবে, এমন একটা রাজনৈতিক অস্থিরতার মাঝে এশিয়া কাপের মতো একটা টুর্নামেন্ট তারা আয়োজন করতে পারবেন কিনা, বিকল্প দেশ হিসেবে কিন্তু
বাংলাদেশকে ভাবা হচ্ছিল যে বাংলাদেশ বিকল্প আয়োজক হতে পারে কি না, এবং বাংলাদেশও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিল। তবে আজকের সভায় কিন্তু সে আশাটা যে নিভু নিভু করে জ্বলতে থাকা আশাটা কিন্তু অনেকটাই নিভে গেছে। পাপন আজকে বলেছেন যে যেহেতু খুব বেশি সময় নাই, এবং আজকে কয়েকটা গণমাধ্যমে খবরে এসেছে যে দুবাইয়ে হতে পারে এশিয়া কাপের পরবর্তী আসর। তো পাপনও আজকে বলেছেন যে সম্ভাবনা ক্ষীণ। তার মুখ থেকে সম্ভাবনা ক্ষীণ শব্দটা শোনা মানে কিন্তু আসলে আমাদের বাংলাদেশের মাটিতে যে এশিয়া কাপ হতে পারে সেই সম্ভাবনা আজকে একেবারেই নিভে গেছে। তারপরেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, হয়তো বা এশিয়া কাপ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত না হলে যেটা অর্থনৈতিক লাভের যে বিষয়টা এসএলসি ভাবছে যে তারা হয়তো বা এশিয়া কাপটা দুবাইয়ে আয়োজন করতে পারে। তো আজকে আমাদের দল, বাংলাদেশ দল উইন্ডিজের মাটিতে, এছাড়াও কিন্তু সভায় উইন্ডিজের মাটিতে সাফল্যের দিনে কিন্তু সবাই পাপুন আরও একটা বিষয় জানিয়েছে যে এখন থেকে আগামী 3 আসরের বিপিএল এর একটা, এর আগে কিন্তু বিপিএল এর সূচি ছিল না। বিপিএল দেখা যায় এই আসরের বিপিএল আরেক বছর যে হতো, একটা অনিশ্চিত একটা ভবিষ্যৎ ছিল বিপিএল এর। কিন্তু পাপুন কিন্তু আজকে সবাই বলেছেন যে এখন থেকে 2023, 2024 এবং 2025 এই 3 বছরের জন্য বিপিএল এর সূচি নির্ধারণ করা হয়েছে, এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 42 থেকে 43 দিনের মধ্যে বিপিএল শেষ করা হবে, এবং কয়েকদিনের মধ্যে কিন্তু দরপত্র আহ্বান করা হবে, ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে বিপিএল এর সত্ত্ব দেওয়া হবে। তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এছাড়াও কিন্তু শেখ হাসিনা জাতীয় স্টেডিয়ামের যে কনসালটেন্সি ফার্ম নিয়োগ দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু অস্ট্রেলিয়ান দুটো কোম্পানিকে দেওয়া হয়েছে, যারা খুবই রিনাউন্ড এবং মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কাজ করার মতো অভিজ্ঞতা তাদের আছে। তার মানে অস্ট্রেলিয়ান কোম্পানি দায়িত্ব পেলে কিন্তু আমাদের স্টেডিয়ামটা যে আরও সুন্দর হচ্ছে এবং তাদের পরিকল্পনা যে আরও সুন্দর হবে, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকের সভায় এসেছে। সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাদ দিলে কিন্তু দেশের ক্রিকেটের জন্য গতকালকে রাত যে একটা চমৎকার পারফরমেন্স আমরা উইন্ডিজের মাটিতে টানা জিতেই চলেছি ওয়ানডেতে, সেই চমৎকার খবরের মাঝে কিন্তু আজকে আমাদেরকে তামিম ইকবাল একটা দুঃসংবাদ শুনিয়েছেন। এতদিন ধরে কিন্তু আমাদের মনে একটা আশা ছিল যে হয়তো বা তামিম টি-20 ওয়ানডে থেকে অধিনায়কত্ব থেকে মানে টি-20কে বিদায় জানাবেন না, কিন্তু আজকে কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে টি-20কে বিদায় জানিয়েছেন। তো আমরা যদি একটু দর্শকদেরকে তামিমের টি-20 ক্যারিয়ারটা এক ঝলক দেখিয়ে দিতে চাই যে টি-20তে তিনি কতটা সফল ছিলেন। তামিমের টি-20 ক্যারিয়ার যদি দেখি যে তিনি 78 ম্যাচ খেলেছেন, রান করেছেন 1758 এবং সর্বোচ্চ 103, স্ট্রাইক রেট 116.96। তার টি-20তে 7টা 50 আছে, সেঞ্চুরি আছে একটা বিষয় জানিয়ে রাখি যে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কিন্তু টি-20তে আমরা দেখছি যে তামিমের যে আজকের যে পোস্টটা, যে আন্তর্জাতিক টি-20তে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে। তিনি খুব সংক্ষিপ্ত, খুব অল্প কয়েকটা শব্দের মাঝে কিন্তু তিনি একদম হৃদয়টা ভেঙে দিয়েছেন দেশের ক্রিকেট প্রেমীদের, যে আজ থেকে আমাকে অবসরপ্রাপ্ত অধিনায়ক হিসেবে টি-20তে, অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে টি-20তে বিবেচনা করুন। ছোট্ট কয়েকটা লাইন, এই দুটো লাইনের মধ্যেই কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি আর সংক্ষিপ্ত সংস্করণে থাকছেন না, তাকে আজ থেকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার এই ফরম্যাটে ভাবুন। তার মানে হচ্ছে আমরা এখন থেকে তামিমকে ওয়ানডে এবং টেস্টে নিয়মিত পাবো। তো তামিম ইকবালের কথা যেটা বলতে চাই যে আজকে সবাই কিন্তু তামিমকে নিয়েও কথা হয়েছিল, বিসিবি সভাপতির সাথে এটা আলোচনা হয়েছিল কিনা। তো পাপন কিন্তু বলেছেন যে আসলে তামিম যে রিটায়ার করতে চান টি-20 থেকে, এটা তিনি তাকে অলরেডি জানিয়েছেন, এবং তাকে জানানোর পরেই কিন্তু তিনি এই সিদ্ধান্তটা জানিয়েছেন। এবং তামিম কিন্তু গেল 6 মাস ছুটি দিয়েছিলেন, স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন টি-20 থেকে, এবং ধারণা করা হচ্ছিল যে তাকে ছেড়েই কিন্তু বিকল্প বোর্ড ভাবছিল, যেটা আমরা কিছুদিন আগে দেখেছি যে টি-20 বিশ্বকাপের ভাবনায় তামিম নেই, এমন একটা কথা কিন্তু খালেদ মাহমুদ সুজন বলেছিলেন। এবং আজকে কিন্তু তার বাস্তবায়ন দেখলাম, এবং বোর্ড সভাপতিরও তেমন কোনো একটা রিয়াকশন ছিল না। তো তামিমকে এখন থেকে আমরা টি-20তে পাচ্ছি না, তো তিনি সিদ্ধান্ত তার বিবেচনা করবেন কিনা এটা সময়ের হাতেই তোলা থাকলো। আমরা যদি এবার উইন্ডিজ সফরে আমাদের আজকের ক্রীড়াঙ্গনের যে আমরা নিয়মিত বিষয় নিয়ে কথা বলি সেটা একেবারেই শেষ দিকে চলে এসেছি। চেষ্টা করব উইন্ডিজ সফরে আমাদের ওয়ানডে সিরিজের চমৎকার পারফরমেন্সের কিছু এক ঝলক আলোচনা দিয়ে, যে আমরা উইন্ডিজের মাটিতে ব্যাটে বলে দাপট দেখিয়েছি। আমরা যদি একটু ব্যাট হাতে সেরা 5 ব্যাটসম্যান কারা ছিলেন, এবং ব্যাট হাতে কিন্তু আজকে সেই তামিম ইকবাল যিনি টি-20কে বিদায় জানিয়েছেন। তামিম কিন্তু উইন্ডিজ ওয়ানডে সিরিজের বাংলাদেশের যে সিরিজ সেখানে কিন্তু 3 ম্যাচ খেলেছেন, 117 রান করেছেন, তার সর্বোচ্চ ব্যাটে এসেছে 50। এবং নিকোলাস পুরান উইন্ডিজের অধিনায়ক, তিনি 3 ম্যাচ খেলেছেন, তিনি 91 রান করেছেন এবং তার সর্বোচ্চ 73 রান, যদিও তার দল 3 ম্যাচেই হেরেছে। লিটন কুমার দাসের কথা বলতেই হয়, তিনি 3 ম্যাচ খেলেছেন এবং 83 রান করেছেন, 50 তার সর্বোচ্চ। এরপরে মাহমুদুল্লাহ, যাকে নিয়ে আমরা শুরু করেছিলাম আলোচনা, সেই মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি 3 ম্যাচে 67 রান করেছেন, 41 তার ব্যাটে এসেছে। নাজমুল হোসেন শান্ত, তিনি তেমন একটা ভালো পারফর্ম করতে পারেননি, 3 ম্যাচে তার 58 রান এসেছে তার ব্যাটে, সর্বোচ্চ তার 37।
এরপরে যদি আমরা দর্শক একটু বল হাতে কারা আধিপত্য দেখিয়েছেন একটু দেখে নিতে চাই যে বাংলাদেশ উইন্ডিজ ওয়ানডে সিরিজের 3 ম্যাচের ওয়ানডে সিরিজে বল হাতে কারা দাপট দেখিয়েছেন। মেহেদী হাসান মিরাজ, যার কথা বলতেই হয়, প্রথম ম্যাচের ম্যাচ সেরা তিনি ছিলেন। 3 ম্যাচ খেলেছেন, 7টা উইকেট পেয়েছেন। কানহাই 3 ম্যাচ খেলেছেন, উইন্ডিজের 6 উইকেট নিয়েছেন। তাইজুল একটা ম্যাচ খেলেছেন এবং একটা ম্যাচেই কিন্তু তিনি বাজিমাত করেছেন। দীর্ঘ অনেক মাস পর কিন্তু তিনি ওয়ানডেতে ফিরেছেন এবং তাকে নিয়ে একটা বাজি ধরেছিলেন তামিম, এবং সেটা তিনি কিন্তু তার নামের প্রতি পুরোপুরি সুবিচার করেছেন। 3 ম্যাচ খেলেছেন, 5টা উইকেট পেয়েছেন। হ্যাঁ, এরপর শরীফুলের কথা বলতেই হয়, 5 উইকেট পেয়েছেন। নাসুম আহমেদ 5 উইকেট পেয়েছেন। তো যাই হোক, উইন্ডিজের মাটিতে আমরা স্ট্যাটিস্টিক্স আরও আছে, আমরা বলতে চাইলে আমাদের আলোচনা অনেক দূর চলে যাবে, কিন্তু দুর্দান্ত একটা সিরিজ আমাদেরকে উপহার দিয়েছেন, যেটা হচ্ছে যে সকালের সূর্য দেখলে দিনটা কেমন যাবে, একটা প্রবাদ আমরা সবসময় শুনে থাকি যে বলে দেওয়া যায়, এটা কিন্তু এখানে বাস্তবে হয়নি। কারণ আমরা যে টেস্ট দিয়ে শুরু করে উইন্ডিজের মাটিতে আমরা টেস্ট সিরিজ দিয়ে শুরু করেছিলাম, সেটা আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। এরপরে কিন্তু আমাদের সকালটা, তার মানে আমাদের সকালটা খারাপ গিয়েছে। এরপর আমরা টি-20 সিরিজে ব্যর্থ হয়েছি, কিন্তু শেষটা আমাদের এমন চমৎকার হয়েছে। আশা করছি এই পারফরমেন্স, ওয়ানডে সিরিজের পারফরমেন্স দিয়ে, আত্মবিশ্বাস দিয়ে বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফরে ভালো করবে। এরপরে তাদের ফর্মেট টি-20 ফর্মেটে এশিয়া কাপ, সেখানেও ভালো করবে এবং আমাদের স্বপ্নের বিশ্বকাপ অস্ট্রেলিয়ার কন্ডিশনে, তার আগে আমরা নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবো প্রস্তুতির জন্য। এই সফরগুলোতে আমরা দুর্দান্ত পারফর্ম করবো এবং দেশের মাটিতে আমাদের যে একটা, আমাদের বিশ্বকাপে যে টি-20তে খারাপ করার যে একটা বাজে রেকর্ড আছে, সেটা আমরা সমর্থকদের ভুলিয়ে দেব এবং বিশ্ববাসীকে বাংলাদেশ দল দেখিয়ে দিবে যে না, ওয়ানডের মতো তারা টি-20তেও জ্বলে উঠতে জানে, তারা বিশ্বকাপে জ্বলে উঠতে জানে। তো আজকের আয়োজনে আমাদের এই ছিল। আগামীকাল নিশ্চয়ই আরও নতুন বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। কালকে বিপিএল আছে, বসুন্ধরা দেশের ঘরোয়া ফুটবলের একটা শিরোপা নির্ধারণী ম্যাচ আছে। কালকে হয়তো আমরা তেমন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের।